প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ ইউসুফ মিয়া, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম। তো ক্লাসের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনলাইন শ্রেণী কার্যক্রম শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের চট্টগ্রাম কলেজিয়েট স্কুল পরিবার থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালিত হয়। এই অনলাইন শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আমরা প্রত্যেক শিক্ষক যার যার বিষয় অনুসারে আমরা আমাদের শ্রেণী কার্যক্রমগুলো অনলাইনের মাধ্যমে পরিচালনা করছি। আশা করি এই অনলাইন শ্রেণী ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে তোমাদের পাঠদানের যে বিষয়গুলি সম্পর্কে তোমরা জানবা এবং পাশাপাশি আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো তোমরা খাতায় বা ডায়েরিতে লিখে রাখবা। অর্থাৎ আমাদের কোন ক্লাস কয় তারিখ হচ্ছে, কি কাজ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো তোমরা একটু লিখে রাখবা। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের শিডিউল অনুসারে ক্লাসের দিকে আমরা যাব। তো আমরা সবাই জানি, যেহেতু আমাদের বর্তমান সময় করোনা মহামারী ভাইরাসের কারণে আমাদের শ্রেণী কার্যক্রম অনেকগুলো বিষয় ব্যাহত হওয়ার ফলে আমরা এখন বিকল্প পদ্ধতিতে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি। তো সেই শ্রেণী কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমি আমাদের পঞ্চম শ্রেণী বিষয় বাংলা পাঠ এই দেশ এই মানুষ, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা বলবো দেশ এবং মানুষ। অর্থাৎ একটি দেশ আমরা বলি 1971 সালে 16 ডিসেম্বর আমরা আমাদের স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রাম এর মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। এই অর্জিত স্বাধীন দেশের নাম আমাদের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশ এবং এই দেশের মানুষকে নিয়ে মূলত আমাদের এই পাঠ। যেহেতু আমরা মানুষ, সুতরাং আমরা এই দেশেরই কি বাসিন্দা বা অধিবাসী। আজকে আমরা আমাদের পাঠের মূল বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করব। পাশাপাশি শব্দার্থ বা শূন্যস্থান পূরণের কিছু বিষয় সম্পর্কেও আমরা আমাদের পাঠে আলোচনা করব। তো আজ তোমরা সবাই বইগুলো এই দেশ এই মানুষ আমরা এখান থেকে শুরু করছি, বইয়ের শুরু থেকে। আশা করি তোমরা সবাই বই যেহেতু পেয়েছো, আজকের তারিখ দিয়েই আমাদের পাঠের বিষয় এবং আমাদের কার্যক্রমগুলো কি, আমরা কি করাচ্ছি বা বাসার কাজ কি দিচ্ছি, এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবো। প্রথমেই বলছি, সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে। সার্থক শব্দের অর্থ কি? আমরা বলি সার্থক শব্দের অর্থ সফল। অর্থাৎ আমরা সার্থক, আমাদের জন্ম সার্থক। কেন? আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি বলে। এই দেশের নাম কি? আমাদের বাংলাদেশ। আমাদের যদি প্রশ্ন করা হয় আমাদের দেশের নাম কি, আমরা আমাদের সাংবিধানিক নামটা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তাহলে আমাদের কবি কেন বলছেন সার্থক? কারণ আমরা এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছি বলে আমাদের জীবন কি হয়েছে? সার্থক হয়েছে বা সফল হয়েছে। বলেছে কবির এই কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি, আমরা জাতিতে কি বাঙালি। আমার বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তাহলে আমরা যেহেতু বাঙালি, সুতরাং আমরা কোন ভাষায় কথা বলি? বাংলা ভাষায় কথা বলি। তোমরা জানো সবাই, আমাদের সম্প্রতি 21শে ফেব্রুয়ারি যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অতিক্রান্ত হয়েছে। যে দীর্ঘ ত্যাগের বিনিময়ে আমরা আমাদের ভাষার নিজস্ব স্বকীয়তা বা আমরা আমাদের ভাষায় আত্মপ্রকাশ করার যে স্বীকৃতি লাভ করেছি, আমাদের সেই বীর পুরুষদের সম্মানে তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই মাতৃভাষা বাংলা। সুতরাং আমাদের ভাষা, আমাদের দেশ উভয়ই আমাদের জন্য কি গৌরবের। তবে আমাদের দেশে বলেছে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে বিভিন্নতা বা নানা ধরনের, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। আমাদের বাংলাদেশ নাম এক, কিন্তু এই দেশে অনেকগুলো মানুষ বাস করে। আমাদের মানুষের মধ্যে যেমন বিভিন্নতা বা বৈচিত্র্যতা আছে, ঠিক তেমনটাই আমাদের ভাষার মধ্যেও বৈচিত্র্যতা আছে। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। বলছে এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। অর্থাৎ আমরা যেগুলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে নামকরণ করি বা চিনি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে সাঁওতাল কিংবা রাজবংশীরা কোথায় বসবাস করে, কিংবা মারমা, মোরং, তঞ্চঙ্গা কোথায় বসবাস করে?
আমরা এই তথ্যগুলো জেনে রাখবো। আমাদের যদি প্রশ্ন করা হয় চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা এগুলো কোথায় বাস করে, এখন আমরা বলবো এগুলো বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাস করে। আবার যদি আমাদের প্রশ্ন করা হয় যে সাঁওতাল কিংবা রাজবংশীদের বসবাস কোথায় বাংলাদেশে, আমরা বলবো জামালপুরে। তাহলে এই তথ্যগুলো, ছোট ছোট তথ্যগুলো আমরা খাতায় লিপিবদ্ধ করে রাখবো। তাদের হচ্ছে নিজ নিজ ভাষা, বলা হচ্ছে একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশ এক, আমাদের দেশের নাম কি বলেছে? বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই দেশের মানুষের মধ্যে যেমন ভিন্নতা আছে তেমনটাই ভাষার মধ্যেও ভিন্নতা রয়েছে। এটাই বাংলাদেশের গৌরব। বলা হচ্ছে সবাই সবার বন্ধু, আপনজন। এই দেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। বলেছে এরকম খুব কম দেশে আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে, অর্থাৎ আমরা যে আমরা জাতীয়তা বলি আমরা বাঙালি, আমরা আমাদের বাংলাদেশে শুধু আমরা বাঙালি আছি তাই নয়, আমাদের বাংলাদেশের বাইরেও, বাংলাদেশের ভূখণ্ডের বাইরেও বিভিন্ন জায়গাও বাঙালিদের বসবাস রয়েছে। বাংলাদেশের বলা হচ্ছে এই যে মানুষ, তাদের পোশাক কত বিচিত্র। আমরা সবসময় বলছি বিচিত্র শব্দের অর্থ বিভিন্ন, ভিন্নতা বা নানা ধরনের। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। তাহলে আমরা বিভিন্ন পেশার মানুষের কথা জানতে পারছি। কোথায় আমাদের বাংলাদেশে বিভিন্ন পেশার মানুষ আছে, যেমন কেউ জেলে, অর্থাৎ যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাদেরকে জেলে বলি আমরা। কেউ কুমার, অর্থাৎ কুমার বলতে যারা মাটির বিভিন্ন মাটির ব্যবহার করে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে তাদেরকে আমরা কুমার বলি। কিংবা যারা আমাদের কৃষি ফসল উৎপাদন করে তাদেরকে আমরা কৃষক বলছি। তাহলে আমাদের বিভিন্ন পেশার লোকজন আমাদের এই দেশে রয়েছে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবতো কৃষকের কথা, বলেছে তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? দেখো, তাহলে আমাদের দেশের অধিকাংশ আমরা বলি কৃষিজীবী মানুষ, এই কৃষকরা কি করছেন? আমাদের জন্য শস্য বা ফসল বা কৃষিজ দ্রব্য উৎপাদন করছেন। তারা উৎপাদন করছে বিদায় আমরা আমাদের খাদ্য স্বয়ং সম্পূর্ণতা বা আমরা আমাদের খাদ্য চাহিদা মেটাতে সক্ষম হচ্ছি। সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। আপনজন শব্দের তো আমরা বলি আমাদের আত্মীয়। কেন? কারণ এক একজন লোক এক এক ধরনের পেশায় তারা তাদের অবদান বা ভূমিকা রাখছে। তারা তাদের এই পেশায় নিয়োজিত হয়ে আমাদের দেশ গঠন, পাশাপাশি আমাদের মানুষের যে চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমরা আমাদের দেশের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশায় মানুষকে অবজ্ঞা বা অবহেলা করব না, ভালোবাসবো। তাদেরকে আমরা আমাদের আপনজন বলেই মনে করব। তাহলে আমাদের দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। পরের অংশে আসি আমরা। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুইটি ঈদ, একটাকে আমরা বলি ঈদুল ফিতর ও ঈদুল আজহা। অর্থাৎ আমরা মুসলমান সম্প্রদায়ের জন্য দুইটি বড় ধরনের উৎসব রয়েছে, যেটাকে আমরা বলি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজা সহ নানা উৎসব আর পার্বণ। পার্বণ শব্দ তো পূজা শব্দের অর্থকে বুঝাই। বৌদ্ধদের আছে বলা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। তাহলে আমরা আমাদের যদি প্রশ্ন করা হয় মুসলমান সম্প্রদায়ের দুটি বড় উৎসব কি কি, আমরা বলবো ঈদুল ফিতর, ঈদুল আজহা। আচ্ছা, হিন্দুদের পার্বণগুলো বা পূজাগুলো কি কি, যেমন আমরা বলবো প্রধানত দুর্গা পূজা। আবার আমাদের যদি প্রশ্ন করা হয় বুদ্ধদের বড় উৎসবটা কি, আমরা বলবো বুদ্ধ পূর্ণিমা। তাহলে এগুলো আমরা একটু আন্ডারলাইন করে অথবা আমরা ডায়েরিতে প্রশ্ন আকারে লিখে রাখবো। খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। তাহলে আমরা বললাম মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের লোক আমাদের এই বাংলাদেশে বসবাস করে সম্প্রীতির মধ্যে দিয়ে, অর্থাৎ একজন আরেকজনের আপনজন হিসেবে আমরা পরস্পরের সাথে মিলেমিশে এই দেশেই বসবাস করি। এছাড়াও রয়েছে নানা উৎসব। বলা হচ্ছে পহেলা বৈশাখ নববর্ষের উৎসব। আমরা নববর্ষের প্রথম দিনকে আমরা বলি পহেলা বৈশাখ, অর্থাৎ বৈশাখ মাসের প্রথম দিন উদযাপন উপলক্ষে আমরা সকল সম্প্রদায়, সকল শ্রেণীর লোক একই সাথে আমরা এই উৎসব পালন করি। তারপর রয়েছেন রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব। যেমন রাখাইনদের উৎসবের নাম কি, আমরা বলবো সাংগ্রাই। আর চাকমাদের উৎসবের নাম কি, আমরা বলবো বিজু উৎসব। ধর্ম যার যার, উৎসব যেন সবার। অর্থাৎ উৎসব কি সবার, ধর্মটা যার যার, অর্থাৎ নির্দিষ্ট সম্প্রদায়ের, বা উৎসবটা সবার। তার অর্থ হলো এই
আমরা সবাই সবার উৎসব উদযাপন করি, উদযাপন করব, এবং আমরা কেউ কেউ কাউকে ধর্মের দোহাই দিয়ে সীমাবদ্ধ বা গণ্ডির ভিতরে আবদ্ধ করব না। আমরা বাঙালি, আমাদের সাধারণ পরিচয়, আমাদের জাতীয়তা, আমরা বাঙালি। সুতরাং আমরা সব সম্প্রদায়ের মানুষ পরস্পরের সাথে মিলেমিশে একে অন্যের সুখে দুঃখে আমরা শরীক হব। হ্যাঁ, আমরা একে অন্যের বিপদ আপদে এগিয়ে যাব। এটাই হলো আমাদের দেশের ভ্রাতৃত্ববোধের অন্যতম মাহাত্ম। এরপর আসি আমরা পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের। বলেছি মিলে আমাদের একটা জায়গায় সকলে আমরা বাংলাদেশের অধিবাসী। তাহলে আমরা ধরো আমরা বলি চাকমা বলি, মোরং বলি, সাঁওতাল বলি, রাজবংশী বলি, হাজং বলি, হ্যাঁ বাঙালি বলি, যে কেউ আমরা যদি বাইরে গিয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমরা অবদান রাখি, সেই হিসেবে আমাদের নামটা কি হবে আগে, আমরা বাংলাদেশি। আমরা হয়তো এখানে কেউ চাকমা বলছি, কেউ বাঙালি বলছি, হ্যাঁ কেউ সাঁওতাল বলছি, কিন্তু আমাদের সকলের সাধারণ নাম কি, আমরা বাঙালি। আমাদের দেশ কি, আমরা বাংলাদেশি। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। বৈচিত্র্যময় মানে ভিন্ন ভিন্ন বা নানা ধরনের বাংলাদেশের প্রকৃতি। প্রকৃতি শব্দের অর্থ হলো নিসর্গ। এই দেশকে তাই ঘুরে ঘুরে বলেছে দেখা দরকার, কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বাইরের সমুদ্রের বেলাভূমি। বেলাভূমি শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের তীরে বালুময় স্থান, এটাকে আমরা বলি বেলাভূমি। তাহলে সমুদ্রের তীরে বালুময় স্থানকে আমরা কি বলি, বেলাভূমি। আমরা একটু মনে রাখবো। এই জন্য বলেছে দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া। বলেছে পরস্পরের মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে বলেছে মানুষ, নদী, আকাশ, প্রান্ত, পাহাড়, সমুদ্র, এইসব। দেশ হলো বলেছে জননীর মতো। জননী শব্দের অর্থ কি, মা। আমরা যেমন আমরা আমাদের মাকে ভালোবাসি, ঠিক তেমনটাই আমরা আমাদের দেশকে ভালোবাসবো। একজন মা যেমন তার সন্তানকে ছোটবেলা থেকে অনেক আদর যত্ন সহকারে লালন পালন করে, ঠিক তেমনটাই একটি দেশও আমাদেরকে তার আলো বাতাস, হ্যাঁ প্রাকৃতিক সম্পদ, এই বিষয়গুলো দিয়ে আমাদেরকে সন্তানের মতো লালন পালন করে বলেই আমরা জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করছি। জননী যেমন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনি তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এই দেশকে আমরা কি করব, ভালোবাসবো। আচ্ছা, তাহলে আমাদের আজকে যে বিষয়টা আমরা বললাম, আমাদের এই যে এই দেশ, এই মানুষ, অর্থাৎ এই দেশ আমাদের, এই মানুষরও আমরা আমাদের, অর্থাৎ আমরা আমাদের পরস্পরের সাথে আমরা ঘনিষ্ঠ সম্পর্কিত বা আত্মীয়তার বন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। আচ্ছা, তাহলে আমরা এখন আসি 1 নম্বরে। আমরা কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো একটু জেনে নিই। আমরা শব্দার্থগুলো একটু সবাই জেনে নিই, খাতায় একটু লিখে রাখবো। আমরা প্রথমে আমাদের যে শব্দার্থগুলো আছে, 1 নম্বরে আমাদের দেওয়া আছে সৌভাগ্য। দেখো, সৌভাগ্য শব্দের অর্থ হচ্ছে আমরা বলবো ভালো ভাগ্য। এই কথাগুলো আমরা একটু তথ্যগুলো জেনে রাখবো। আচ্ছা, সৌভাগ্য শব্দের অর্থ ভালো ভাগ্য। 2 নম্বরে আমাদের আছে যে বলা হচ্ছে প্রকৃতি। তোমরা একটু খাতায় লিখে রাখবে এইভাবে। প্রকৃতি শব্দের অর্থ আমরা কি বলেছিলাম, নিসর্গ। প্রকৃতি শব্দের অর্থ কি আমরা বলেছি, নিসর্গ। 3 নাম্বার আমাদের বলেছি বৈচিত্র্য। দেখো, বৈচিত্র্য শব্দের অর্থ আমরা কি বললাম, বিভিন্নতা। আমরা বলবো বিভিন্নতা। হ্যাঁ, 4 নাম্বার এরপর আমাদের আছে ধরো বেলাভূমি। আমরা বলি 4 নম্বরে আছে আমাদের শব্দার্থ বেলাভূমি। তাহলে বেলাভূমি কি বলেছি আমরা, সমুদ্রের তীরে বালুময় স্থান। বালুময় স্থান, এটাকে আমরা কি বলি, বেলাভূমি। 5 নাম্বার আমাদের আছে প্রান্তর। প্রান্তর শব্দের অর্থ প্রান্তর শব্দের অর্থ আমরা কি বলি, মাঠ বা জনমানব শূন্য খোলা মাঠ। আমরা শব্দ অর্থগুলো জাস্ট জেনে রাখবো। তারপর আছে আমাদের এরপর আছে স্বজন। এরপর আমাদের কি আছে, স্বজন। স্বজন শব্দের অর্থ আমরা বলি আত্মীয় বা আপনজন। আত্মীয়
বা আপনজন, আত্মীয় বা আপনজন। তোমরা এই বিষয়গুলো একটু খাতায় লিখে রাখবা, তাহলে তোমাদের সুবিধা হবে উত্তর দিতে। এরপর আছে আমাদের সার্থক। সার্থক শব্দের অর্থ আমরা কি একটু জেনে নিই। সার্থক শব্দের অর্থ হচ্ছে সফল। আমরা সার্থক শব্দের অর্থ কি বললাম? সফল। সার্থক শব্দের অর্থ আমরা বলেছি সফল। এরপর আমাদের আছে, দেখো আমরা বলেছি সাংগ্রাই। সাংগ্রাই কি? আমরা এবার এই শব্দগুলো মুছে দিচ্ছি, উপরের দিকে লিখছি, আমরা উপরের দিকে লিখছি, খেয়াল করো। 8 নাম্বার আমরা বলছি সাংগ্রাই। সাংগ্রাই শব্দের অর্থ কি? সাংগ্রাই শব্দের অর্থ আমরা বলছি রাখাইনদের নববর্ষের উৎসব। নববর্ষের কি বলবো আমরা? উৎসব। এটাকে আমরা বলি সাংগ্রাই। এরপর আমাদের 9 নাম্বার শব্দার্থ আছে বিজু। বিজু, বিজুটা কি? বিজু আমরা বলবো বিজুকে আমরা বলবো চাকমাদের। আমাদের বইটা আছে চাকমাদের নববর্ষের, চাকমাদের নববর্ষের উৎসব। তাহলে এটাকে আমরা কি বলছি? বিজু। তাহলে এখন দেখো এক এক করে আমরা আমাদের যে শব্দার্থের কথা বলেছি, আমাদের বইতে 1 নাম্বার বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ লিখে। তাহলে আমরা প্রথমেই বলেছি আমাদের সৌভাগ্য শব্দের অর্থ হচ্ছে ভালো ভাগ্য। তারপর বলেছি প্রকৃতি। প্রকৃতি শব্দের অর্থ আমরা কি বলেছি? নিসর্গ। তারপর 3 নাম্বার আছে আমাদের বৈচিত্র্য। বৈচিত্র্য শব্দের অর্থ আমরা বলি বিভিন্নতা বা নানা ধরনের। তারপর বেলাভূমি বলেছি আমরা সমুদ্রের তীরে। তো তীর শব্দের অর্থ কাছাকাছি, সমুদ্রের কাছে বা প্রান্তরে। সমুদ্রের তীরে বালুময় স্থান, এটাকে আমরা কি বলছি? বেলাভূমি। এরপর বলেছি প্রান্তর। প্রান্তর শব্দ অর্থ বলেছি মাঠ বা জনমানব শূন্য খোলা মাঠ বা প্রান্তর। তারপর স্বজন শব্দ বলেছি আমরা আত্মীয় স্বজন বা আপনজন, অর্থাৎ আমরা এই বাংলাদেশের সকল মানুষ সকলের স্বজন বা নিজের লোক বা আপনজন। এরপর বলা হচ্ছে সার্থক শব্দের অর্থ আমরা বলেছি সফল। সাংগ্রাই শব্দের অর্থ কি বলেছি আমরা? রাখাইনদের নববর্ষের উৎসব, অর্থাৎ রাখাইন সম্প্রদায় নববর্ষ উপলক্ষে যে উৎসব পালন করে সেটাকে বলা হয় সাংগ্রাই। আর বিজু কি? তাহলে বিজুকে আমরা বলেছি চাকমাদের যে নববর্ষের উৎসব, এটাকে আমরা বলি বিজু। এখন আমরা যাই 2 নাম্বার। 2 নাম্বার প্রশ্নে আমাদের আছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এই কথাগুলো আমরা প্রথমে দেখো, আমাদের কিছু শব্দ দেওয়া আছে প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্ত, সার্থক। এই উপযুক্ত শব্দগুলোটা বসিয়েই আমাদের বাক্যটাকে পূরণ করতে হবে। কত নাম্বার? 2 নাম্বারে। প্রথমে আমাদের আছে আমাদের ড্যাশ যে আমরা এদেশে জন্মেছি। তাহলে আমাদের কি হবে? সৌভাগ্য। আমাদের প্রথম ক নাম্বারে হবে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি। 2 নাম্বার বাক্যে দেখাও কি দেওয়া হচ্ছে? আমাদের দেশে রয়েছে সুন্দর ড্যাশ কি? প্রকৃতি। আমাদের দেশে কি রয়েছে? সুন্দর প্রকৃতি। তাহলে খালি করে হবে প্রকৃতি। 3 নাম্বার কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বায়ের? সমুদ্রের বেলাভূমি। সমুদ্রের পর কি হবে? বেলাভূমি। 4 নাম্বার ঘ একই দেশ অথচ কত বৈচিত্র্য। বৈচিত্র্য শব্দ তো নানা ধরনের। এরপর ও নাম্বার হচ্ছে আমাদের দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র, এইসব। তাহলে খালি জায়গায় কি হবে? প্রান্তর। তারপর 5 নাম্বার যেটা আমরা বলেছি, এরপর 6 নাম্বার দেখো বলা হচ্ছে দেশকে ভালোবাসার মধ্য দিয়েই দেশ হয়ে উঠবে আমাদের জীবন। কি হয়ে উঠবে? সার্থক। তো আজকে যে কথাগুলো আলোচনা করেছি, তোমাদের আজকে বাড়ির কাজ হবে আমরা নিচের এই যে শব্দার্থগুলো শিখা, পাশাপাশি 3 নাম্বার একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনে প্রশ্ন উত্তর গুলো শিখে রাখবো আমরা। তাহলে আমরা ধরো আমাদের বাড়ির কাজের কথা বলবো। এই যে বাড়ির কাজের মধ্যে এই পার্টটা আমরা পড়ে কি করব? আমাদের যে বাড়ির কাজ বলেছি, আমাদের বাড়ির কাজ দিচ্ছি আমরা। দেখো আমাদের বাড়ির কাজ একটু খেয়াল করবে সবাই, গুলো লিখে রাখবো। বাড়ির কাজ হবে আমাদের শব্দার্থ 1 নাম্বার এটা। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের 3 নাম্বার প্রশ্ন উত্তর গুলো আমরা লিখে রাখবো। প্রশ্ন উত্তর লেখা ও শেখা। তাহলে আজকে আমরা এই দেশ এই মানুষের যে বাড়ির কাজগুলোর কথা বলেছি এই পাঠটা পড়ে
আমরা শব্দার্থগুলো শিখে রাখবো, লিখে রাখবো, পাশাপাশি প্রশ্নোত্তরগুলো সুন্দর করে খাতায় আমরা লিখবো এবং শিখে রাখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাদের এই ক্লাসগুলো অনুসরণ করবে যথা নিয়মে এবং ডায়েরিতে লিখে রাখবো। আর যে বাড়ির কাজগুলো থাকবে সেগুলো বাড়ির কাজগুলো যথারীতি করে রাখবে। তো আশা করি সবাই ভালো থাকবো এবং নিরাপদে থাকবো। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আরেকটি পার্ট নিয়ে আমরা উপস্থিত হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।